ঈদের দিনটা আমার খুব খারাপ কেটেছে। কল্পনাও করতে পারিনি জীবনে কোনো ঈদ এত খারাপ কাটবে। আর এই যে বিকালের দিকে হচ্ছে ফ্যামিলির সবার সঙ্গে মিট করতে গিয়েছিলাম। এখানে আপু, আম্মু, ভাই, ভাইয়ের বউ আর ছিল আমার ছোট্ট ভাতিজি ইকরা। তো ওদের সঙ্গে দেখা করে বিকালের মুহূর্তটা বেশ ভালো কেটেছে আমাদের। তো এক এক করে সবই আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ঈদের চাঁদ কি জানি এলাকাতে এসে এটা আমাদের প্রথম ঈদ। কারণ এর আগে প্রতিবার ঈদের সময় আমরা বাড়িতে চলে আসতাম, আর এবার হচ্ছে ঈদের সময় আমরা এখানেই নিজেদের বাসাতেই আছি। ঈদের আগের দিন রাতেই অন্য সব রান্না শেষ করে রেখেছিলাম, শুধুমাত্র সকালের জন্য রেখেছিলাম বিরিয়ানি। আজকের রান্নাটা আমরা শুরু করেছিলাম একেবারে ভোরবেলাতে। বাচ্চারা ওই টাইমে ঘুমোচ্ছিল, তাই রিল্যাক্সেই কাজ শুরু করেছিলাম। আর মনটাও বেশ ভালো ছিল, ভেবেছিলাম ফ্যামিলির সবাইকে নিয়ে এবারের ঈদটা খুব ভালোভাবে উদযাপন করব, কিন্তু সেটা আসলে হলো না। আমরা আসলে যেটা ভাবি সেটা সব সময় হয় না। ছোটবেলা থেকেই খুব হাসি খুশি থাকতে পছন্দ করি, এবং আমার বাবা মাও বলতে গেলে বেশিরভাগ সময়ই আমাকে সেভাবেই রেখেছে। ছোটবেলা থেকে যখন যা চেয়েছি তখন সেটা পেয়েছি। কোনো অপূর্ণতা এখন পর্যন্ত নেই, এবং ঈশানের বাবাও তার সাধ্যমতো সবসময় চেষ্টা করে আমার যখন যা ইচ্ছা করে সেটা পূরণ করার জন্য। তবে কিছু কিছু সময়ে মানুষ যখন আমাদের কাজে বাধা হয়ে দাঁড়ায় তখন খুব খারাপ লাগে। ঈদের দিনের এই রান্নাটা আসলে বাসার সবার জন্য করেছিলাম, ইভেন আমাদের যারা প্রতিবেশী আছে তাদের জন্য রান্না করেছিলাম, আর তাদেরকে সময় মতো খাবারও সার্ভ করেছিলাম। তো ঈদের দিন আমার ইচ্ছা ছিল যে আমার আশেপাশের সবাইকে আর সাথে বাবা মাদেরও আমরা হচ্ছে সকালের খাবারটা সার্ভ করব, আর দুপুর আর বিকালে হচ্ছে আমরা সব জায়গায় দাওয়াত খেয়ে বেড়াবো। তো এরকম একটা প্ল্যান ছিল। আমাদের আশেপাশে অনেক টক্সিক মানুষ থাকে, যারা দেখা যায় যে আপনার কিংবা আমার হ্যাপিনেসটা ঠিক সহ্য করতে পারে না। তো আমাদের ক্ষেত্রেও আসলে ওরকম হয়েছে। এরা নিজেদের লাইফে কখনো তো হ্যাপিনেস পায়নি, বরং আশেপাশে যদি কাউকে দেখে যে তারা খুব ভালো আছে তখন এরা হিংসায় জ্বলে পুড়ে মরে যায়। তো এরকমই হয়েছে ব্যাপারটা। আমি আসলে প্রথম থেকে বুঝতে পারিনি। সকালবেলা যখন ঈশানের বাবা আর আমি ছাদে রান্না করছিলাম তখন সবার সঙ্গে খুব সহজভাবেই সম্পর্কটা ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে সব কিছু এরকম এলোমেলো হয়ে যাবে সেটা আসলে বুঝতে পারিনি। বলতে গেলে এবারের ঈদটা আমাদের মাটি করেছে আশেপাশের কিছু টক্সিক মানুষ। এতদিন ফেসবুক, ইউটিউবে এই টাইপের মানুষদের নিয়ে অনেক সময় অনেক ভিডিও সামনে চলে এসেছে। আসলে সব সময় সব কিছু গুরুত্ব দেয়নি। অনেক কিছু আমি এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু মুহূর্তে না, কিছু কিছু জিনিস এড়িয়ে যাওয়া একেবারেই যায় না। যখন দেখা যায় যে আপনার সবচেয়ে প্রিয়জন মানে আপনার সন্তানের ওপরে কোনো আঘাত আসে তখন কেউই আসলে সহ্য করতে পারে না। তা আমি তো মা, আমার ক্ষেত্রেও ঠিক সেম হয়েছে। সোশ্যাল মিডিয়াতে পুরোটা হয়তো শেয়ার করতে পারছি না, তবে যতটুকু আমার বলা সম্ভব ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। দুজনই আমরা কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকি, কারণ ইউটিউবিং তারপর ফেসবুকে সব ভিডিও আপলোড করার পরেও দেখা যায় আমাদের অন্যান্য সব প্ল্যাটফর্মে অনেক কাজ থাকে। তো দুজন তো সারা মাস বলতে গেলে রমজান মাস হলেও কাজ করতে করতে অনেকটা হচ্ছে ক্লান্ত হয়ে গেছি। তো ভেবেছিলাম ঈদটা ভালো কাটবে, তো সেটা আর হলো না। শুনেছিলাম ঈদের দিন শত্রুরাও নাকি সবাইকে, আশেপাশে সবাইকে দাওয়াত করে খাওয়ায় কিংবা আগের কোনো শত্রুতা মনে রাখে না, কিন্তু আমাদের ক্ষেত্রে এমন কিছুই হয়নি যেটা আশেপাশের মানুষের সাথে শত্রুতা হতে পারে। তো তারা দেখা যাচ্ছে অনেক কিছুতে হয়তো আমাদেরকে শত্রু মনে করতো, যেটা হচ্ছে ওই দিন প্রকাশ পেল। তো ভালোই হয়েছে। কিছু কিছু জিনিস প্রকাশ পাওয়ার দরকার আছে, না হলে আমরা মানুষকে চিনব কিভাবে? যারা ঈদের একটা দিন অন্যকে অ্যাটাক করতে পারে তাদের মেন্টালিটি কোন টাইপের হতে পারে সেটা তো বোঝাই যায়, তাও বিনা কারণে। আমার বাচ্চারা আসলে অনেক দিন ধরে আমাকে বলছিল যে আশেপাশের কেউ তাদেরকে বিভিন্নভাবে শারীরিকভাবে আঘাত করে, যেটা প্রথম দিকে আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম এবং জিনিসটা আমি বুঝতে পারিনি। এখন আমার কাছে মনে হয় যে আমি বোকামি করেছিলাম। জিনিসটা আমাকে প্রথমেই আমলে নেওয়া উচিত ছিল। যে কোনো কারণেই হোক আমার বাচ্চাদের ওপরে অনেকেরই অনেক বেশি আক্রোশ। এটা আসলে এতদিন
অনেক ভালো সম্পর্কের কারণে সেটা বুঝতে পারিনি, তবে এখন ব্যাপারগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এটা বোঝার পরে ঈশানের বাবাও খুব কষ্ট পেয়েছে, আমিও খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, আমরা সময় মতো সাবধান হয়ে গেছি দেখে আমার বাচ্চারা হয়তো অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেছে। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি বারবার করে চেক করে নিচ্ছিলাম। আর অন্য দিন তো হচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য প্রেশার কুকারেই করে থাকি। তো আজকে ভাবলাম যে এটা একেবারে পাতিলে দিয়েই ওভাবে করি। আর যেহেতু বাইরে চুলা, একটু বেশি সময় ধরেও রান্না করা যাচ্ছে। সকালের ওয়েদারটা খুব ভালো লাগছিল, আশেপাশে পাখি ডাকছিল। এর আগের দিন যখন আমরা ছাদে রান্না করছিলাম তখন দেখেছিলাম যে কিছু ঘুঘু পাখি আমাদের আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, একেবারে জংলি ঘুঘু, যেগুলোকে আমরা তিলা ঘুঘু কিংবা জংলি ঘুঘু হিসেবে চিনি। গায়ে একটু সবুজ সবুজ টাইপের আভা আছে, তো ওগুলোকে দেখেছিলাম। ওগুলো আমাদের বাড়ির ছাদের আশেপাশ দিয়েই থাকে। তো মাঝে মধ্যে দেখা যায় যে ওরা আমার পায়রার খাবার খেতে চলে আসে। পায়রাদের তো প্রতিদিনই খাবার দেওয়া হয়, আর ওরা প্রচুর নষ্ট করে। মানে পায়রাগুলো যেহেতু খাঁচায় থাকে তাই আশেপাশে অনেকটা খাবার হচ্ছে ফেলে রেখে দেয়। ওরা যখন খাবার খায় তখন ছড়িয়ে ছিটিয়ে যায়। তো ঘুঘুদেরও হচ্ছে মাঝে মধ্যে দেখা যায়। আবার অনেক ধরনের পাখিও দেখেছি, অনেক এক্সক্লুসিভ পাখি দেখেছি, যেটা অনেক বছর ঢাকায় থাকার কারণে যে পাখিগুলোকে অনেক দিন দেখা হয়নি। পানিটা নিচে থেকেই গরম করে নিয়ে এসেছিলাম। আর এদিকে হচ্ছে এখন চালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আলু আর লবণ দিয়ে দিয়েছি। রাতেই যেহেতু মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, আর ওই টাইমে আসলে হাতে অনেক কাজ ছিল, অনেক ব্যস্ততা ছিল। যেহেতু ঈদের দিন সকালে সবাইকে খাওয়াবো এরকম একটা প্ল্যান ছিল, তাই হচ্ছে আর এক্সট্রা ভিডিও করা হয়নি। খুব ব্যস্ততার মধ্য দিয়েই হচ্ছে কাজটা করেছি রাতের দিকে। আর এই যে দিনের বেলায় কিছু কিছু শ্যুট করে নিয়েছিলাম। তো এদিকে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। ঈশানের বাবা বারবারই হচ্ছে চুলার জালটা ঠিক করে দিচ্ছিল, যেহেতু এই টাইপের চুলা জ্বালিয়ে আমি সেরকম অভ্যস্ত না। তো এর আগেও পিকনিকে দেখেছেন আমাদের ঘরোয়া যে পিকনিকগুলো আমরা ছাদে করেছি, সেগুলোতে ঈশানের বাবা সবসময় আমাকে হেল্প করেছে। তো চালটা যখন 60%-এর মতো কুক হয়েছে, ওই পর্যায়ে এসে আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। মাংসগুলো আগে একটু শক্ত রেখেছিলাম, এই জন্য 60%-এ দিয়েছি। অনেকে 80%ও দেয়। আর এখন হচ্ছে উপর থেকে পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সাথে কিছু কেওড়া জল, চিনি। আর এখন নিচে থেকে আগুন উঠিয়ে উপরে দিচ্ছি। কয়লার সঙ্গে যে আগুনটা উপরে জ্বলছে, এটার জন্যই কিন্তু একটা স্মোকি ফ্লেভার হয়, যেটা গ্যাসের চুলাতে পাইনি, তবে এই যে মাটির চুলাতে রান্না করার পর পেয়েছি। তো যাই হোক, বিরিয়ানি রান্না শেষ করেছি, তারপরে সবাইকে সার্ভ করেছি। এর মধ্যে আমাদের সঙ্গে অনেক অঘটনও ঘটে গিয়েছে। তো যাই হোক, এরপরে বিকালের দিকে ঈশানের বাবা আমাকে বুঝিয়ে তারপরে হচ্ছে একটু ঘুরতে বের হলো। আমার আসলে ইচ্ছা করছিল না কোথাও যাওয়ার জন্য, মনে হচ্ছিল আজকের দিনটাই নষ্ট হয়ে গেছে। আর খুব রাগও হচ্ছিল সেই সব মানুষদের ওপরে যারা আমার বাচ্চাদের ওপর আঘাত করেছে, যেটা আমি পরে হলেও জানতে পেরেছি। তো যাই হোক, এখানে হচ্ছে আমার বাবার বাড়িতে চলে এসেছি। আর এখন এই যে ইকরামণিকে দেখতে এসেছি। তো এই যে ইকরামণি অলরেডি আদর করছিল। ঈশানিশরা খুব আদর করে ইকরাকে, এবং মাঝে মধ্যে আমি বলি যে ইকরাকে আমরা বাসায় নিয়ে যাই। তো ওরাও খুব উৎসাহের সঙ্গে আমার সঙ্গে বলে যে হ্যাঁ, বাসায় নিয়ে যাব, তবে একটা শর্ত আছে, আম্মুর কোলে থাকতে দিব না। তো বাচ্চারা আসলে এরকমই হয়। তো যাই হোক, ঈদের দিনটা অবশেষে বিকালের সময়টা আমাদের বেশ ভালো কেটেছে। আর যেহেতু বেশ কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করেছি, তাই একটু রিফ্রেশমেন্টও হয়েছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। চলে যাওয়ার আগে আপনাদেরকে বলে যেতে চাই, বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে আমার বাচ্চাদের বয়সী, তারা চেষ্টা করবেন যেসব নিকট আত্মীয় আপনার বাচ্চাদের জন্য ক্ষতিকর, যেটা আপনি বুঝতে পারবেন,
তার কাছ থেকে বাচ্চাদেরকে সাবধানে রাখবেন, কারণ বাচ্চারা ছোটোবেলায় কিন্তু অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়, যেটা পরবর্তীতে ওদের মেন্টাল একটা ট্রমা হয়ে যেতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।